আমি দুটো তিনটে ঘটনার কথা বলছি। এক, বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা কমপ্লিট সারেন্ডার করে দিয়েছেন, তারা একদম আত্মসমর্পণ করেছেন পাকিস্তানের কাছে, পাকিস্তান সেনাবাহিনীর কাছে। দুই, বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে এই যে একটা দুই ভাগে ভাগ হয়ে যাওয়া, একটা বিতর্কের সৃষ্টি হওয়া, বাক বিতণ্ডা হওয়া, একটা সেনা অভ্যুত্থানের আশঙ্কা করা। আর তিন, দেশের যারা উপদেষ্টা, যারা নাবালক উপদেষ্টা এবং যিনি প্রধান উপদেষ্টা, তারা দেশের বাইরে থাকা, এবং হয়তো চিকিৎসার কারণে হলেও খালেদা জিয়া তিনিও দেশের বাইরে। তো এই ক্ষেত্রে বড় বড় মাথা যারা দেশটাকে হাসিনার পর চালাবার প্ল্যান করছিলেন, তারা সবাই দেশের বাইরে। দেশের ভেতরে কারা রয়েছে? জামাত। এবং দেশের ভেতরে এই সমস্ত জিনিসগুলো ঘটছে, তাৎপর্যটা কোথায়? আর এটার বিশ্লেষণ কি হতে পারে? একটা জিনিস দেখেন, আমি আমি পার্সোনালি আমি কোনো গুজবে বিশ্বাসী না, এবং আমি এগুলা ছড়াইও না। এবং আমার যে নেচার, আমার যে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটির নেচার, বা আমার যে সংবাদ প্রচার প্রকাশের যে নেচার, আমি সবসময় সঠিক তথ্যে বিশ্বাসী। দেখেন, দু একজন ওই যে নাবালক উপদেষ্টা, আমি বলি অন্য টার্মে, আমি বলি বাসুর উপদেষ্টা। এই যে বাসুর উপদেষ্টা গুলো কিন্তু দেশের বাইরে, এদের প্রি শিডিউল মিটিং এ কিন্তু তারা দেশের বাইরে গেছে। এটা এমন না যে তারা হুট করে দেশের বাইরে গেছে। আচ্ছা, তাদের এই শিডিউল প্রোগ্রাম ছিল দেশের বাইরে, তারা দেশের বাইরে গেছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো বাই দিস টাইম উনি প্লেনে উঠে গেছেন, উনি দেশে ফিরছেন। হ্যাঁ, উনার আজকে ফেরার কথা। আমার কাছে উনার আমি যদি স্পেসিফিক্যালি বলি, উনার রিটার্ন টিকেটের কপিও আমার কাছে এসেছে আমার ইন্টেলের মাধ্যমে। তো উনি আজকে ফিরছেন। হ্যাঁ, তো কিন্তু আমরা দেশের বাইরে খালেদা জিয়া আছেন, দিস ইজ এ সিগনিফিকেন্ট থিং। তারা খুবই টেকনিক্যালি খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে, এবং আপনি জানেন তারিখ দিয়েও দেশে ঢুকবে না, ঢুকার কোনো চান্স নাই। কারণ বর্তমানে বাংলাদেশটা পুরাই একটা ইসলামিক স্টেটের দিকে এগুচ্ছে। এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। এবং সেনাবাহিনীর আপনি যে কিউএমডি, কোটা মাস্টার জেনারেল, এবং যে প্রিন্সিপাল স্টাফ অফিসার, এই দুজনেই কিন্তু চরম জামাতপন্থী লোক, চরম ইসলামপন্থী, চরম পাকিস্তানপন্থী লোক। এই দুজন কোনোভাবেই বাংলাদেশকে তার ট্র্যাকে ফিরতে দিবে না। তারা চাইতেছে আইএসআই এর মধ্য দিয়ে বাংলাদেশকে একটা নিউ পাকিস্তান বানানো। এবং ওয়াকারুজ্জামান, যে যিনি সেনাবাহিনীর প্রধান, সবাই বলে যে উনি আলেরও না বিচেরও না, হ্যাঁ, মানে বুঝছেন তো। তো উনি আসলে পরিচালিত করছেন এই যে কিউএমজি এবং কোটা মাস্টার, ওই আপনার প্রিন্সিপাল স্টাফ অফিসার দ্বারা। তো বাংলাদেশকে তারা নিউ পাকিস্তান বানাতে চায়। তো বিএনপি কে তারা দেশে বাইরে রেখেছে, এবং খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে, শেখ হাসিনা দেশের বাইরে। এখন বাংলাদেশে এখন তাদের তো রাস্তা খালি। তো যেহেতু সেনাবাহিনীর প্রধান তিনটা পদ আপনি খেয়াল রাখতে হবে আপনাকে, সেনাবাহিনীর প্রধান, প্রিন্সিপাল স্টাফ অফিসার, এবং কিউএমজি, এই তিনটেই কিন্তু কোনো না কোনো ভাবে তারা পাকিস্তানের প্রতি অ্যালাইন। এরা পাকিস্তানপন্থী, এরা ইসলামপন্থী, তারা কট্টর মৌলবাদে বিশ্বাসী। তো এই মানুষগুলো কিন্তু একটা সাইডে। এখন সেনাবাহিনীতে আপনি যাই হবে না কেন, আপনি কে করবে? আপনার এটা আপনার লোক লাগবে। তো তো তারা যারা প্রো 71 অফিসার, যারা সিনিয়র অফিসার আছে, তারা তো কোনটাসা, তারা তো কোনো মুভমেন্টে চাইতে পারছে না। ইয়েস, যারা কমিশন প্রাপ্ত নতুন অফিসার আছে, আপনি যদি ধরেন মানে ক্যাপ্টেন র্যাঙ্ক পর্যন্ত বা মেজর র্যাঙ্ক পর্যন্ত, মেজর যে র্যাঙ্কটা আছে বা কর্নেল র্যাঙ্কটা আছে, তাদের মধ্যে আওয়ামী লীগ না, মানে প্রো 71 অনেক অফিসার আছে, তারা আনএপি। এই যে বিশেষ করে এই যে নাবালক উপদেষ্টা বা বাসুর উপদেষ্টা, তাদের কর্মকাণ্ডে। তো তাদের আনএপিনেসেই কিন্তু কিছু হয়ে যাবে না। কারণ সেনাবাহিনীর যে মেথড অফ কমিউনিকেশন বা মেথড অফ কমান্ড আপনি বুঝেন, এটা শুরু হয় উপর থেকে। হ্যাঁ, এটা কিন্তু নিচ থেকে শুরু হয় না। আপনি নিচের কর্নেল র্যাঙ্ক বলেন বা আপনি মেজর র্যাঙ্ক বলেন, তারা যতই চিল্লাপাল্লা করুক, এটা কিন্তু উপরের দিকে তেমন একটা ইম্প্যাক্ট ফেলবে না। তো এই কনসেপ্টটা বুঝতে পারছে। আমাদের ঘুরে ফিরে কিন্তু ওই একই আগের কথাই আমার আসতে হয়, যে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে কিন্তু রুখে দাঁড়াতে হবে দেশের মধ্যে, তখনই কিন্তু সবকিছু সম্ভব হবে। এবং আমি তো বললাম আপনাকে, কারণ আওয়ামী লীগের যে টপ টায়ার, মানে প্রথম সারির যে নেতারা, তারা হয়তো ইন্ডিয়াতে আছে বা দেশের বাইরে আছে, কিন্তু বাকি সবাই কিন্তু দেশের ভেতরে। এবং 90%, এবং বাংলাদেশের মানুষ কিন্তু পাসপোর্ট টাসপোর্ট কেউ করে না আনলেস তারা দেশের বাইরে যায়। তো সবাই কিন্তু দেশের মধ্যে আছে। তো এই মানুষগুলো কিন্তু যে কোনো মুহূর্তে রুখে দাঁড়াতে পারে, তারা সংগঠিত হচ্ছে, এটাই বাস্তবতা। তারা সংগঠিত হচ্ছে, মানে আপনার কাছে খবর আছে তারা সংগঠিত হচ্ছে ডেফিনেটলি। এবং 26শে মার্চের আগে আমরা সেই পরিবর্তন দেখতে পাবো, সেই রাস্তায় নাবা। আমাদের হাতে 2 মাস সময় আছে। এই 2 মাসের মধ্যে আপনি অনেক পরিবর্তন দেখবেন, এবং আপনি দেখবেন বাংলাদেশের আওয়ামী লীগ নেতা কর্মীরা কিন্তু শেখ হাসিনার জন্য এবং বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য তারা জীবন দিতে প্রস্তুত। তো এইটা কিন্তু অস্বাভাবিক কিছু না। আপনি দেখবেন যে কিভাবে হয়তো আমরাই আবার আপনাদের শোতে আমি হয়তো আলাপ করবো, যে এই বিষয়গুলো আলোচনা করব। আমি পার্সোনালি সেনা শাসন, সেনা সেনাবাহিনী নিয়ে নিবে ক্ষমতা, এগুলোতে বিশ্বাস করি না। কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাসী।
এবং বাংলাদেশ আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী। না, এবং সংবিধানের মধ্যে এখন দেশে তো গণতন্ত্র নেই। এখন তো দেশে আপনি তো বলতে পারবেন না যে গণতন্ত্র আছে। যে সরকারটি আছে সেই সরকার তো সেনার তত্ত্বাবধানে তৈরি। এই ক্ষেত্রে দাঁড়িয়ে এখন সেনা, জামাত এদের হাতে ক্ষমতা। এই জায়গায় দাঁড়িয়ে যে প্রশ্নটা ওঠে, যে যে জানার বিষয় যেটি, যে বাংলাদেশে কি আদৌ সেনা অভ্যুত্থান হতে পারে বা হওয়ার সম্ভাবনা কতটা? কারণ বাংলাদেশ আর্মির মধ্যে তো একটা ভাগ হয়ে গিয়েছে এখন, যেটা খবর সূত্র বলছে। এখন আমি আপনাকে বলি যে দেখেন, বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে অস্থিরতা চলছে, বাস্তবতা, রিয়েলিটি। কিন্তু এই যে অস্থিরতা, এটা কিন্তু কোন লেভেলে আপনি দেখেন, সেনাবাহিনীর র্যাঙ্ক সিস্টেম যদি আপনি জানেন, আপনি ধরেন মেজর বা কর্নেল, এই মেজর মেজর কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, এই যে তিনটা র্যাঙ্ক, এই তিনটা র্যাঙ্কের অফিসাররা বলা হয় যে ব্যাকবোন বা মেরুদণ্ড। তো এই যে সেনাবাহিনীর যে এই মেরুদণ্ড, ব্যাকবোনটা কিন্তু দুই ভাগে বিভক্ত কমপ্লিটলি। একটা হলো ইসলামপন্থী পাকিস্তানপন্থী, আর একটা হলো আপনার প্রো 71 মুক্তিযুদ্ধ কেন্দ্রিক। কিন্তু যারা টপ টায়ার মানে সেনাবাহিনীদের কমান্ডিং অফিসার যারা আছে, বিশেষ করে এই যে তিনটা নাম আমি বলছি, সেনাবাহিনীর প্রধান, কোয়ার্টার মাস্টার জেনারেল, প্রিন্সিপাল স্টাফ অফিসার, তারা কিন্তু জামাত, মানে দুইজন তো ডেফিনিট জামাতপন্থী। হ্যাঁ, সেনাবাহিনীর প্রধান ইন দ্য মিডিল, উনি কোনো দিকে যাচ্ছেন না, উনি সুবিধাভোগী। হ্যাঁ, বলা হচ্ছে যে উনি হয়তো বিশাল কোনো সুবিধা নিয়েছেন, সুবিধা নিয়ে বর্তমানে এই অবস্থা তৈরি করে রেখেছেন। অবশ্যই গণতন্ত্র নাই, গণতন্ত্র তো দ্বারা কাছে নাই। এটাই আমি বললাম যে সংবিধানের মধ্যে এখনো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং অনুকূল অবস্থা তৈরি হলে যদি আওয়ামী লীগের নেতা কর্মীরা দেশের ভেতরে থেকে আন্দোলন প্রতিরোধ গড়ে তুলতে পারে এবং শেখ হাসিনা দেশের ভেতরে ঢুকতে পারে, উনি গিয়ে আবার প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু উনার সংসদে অ্যাক্টিভেট করে উনি উনার কার্যক্রম চালিয়ে নিতে পারেন। তবে আমি যতটুকু জানি, উনি জনগণের ম্যান্ডেট ছাড়া এক সেকেন্ডও দেশে যাইতে চান না, থাকতে চান না। তো উনি অবশ্যই আবার সাথে সাথে সুযোগ পাওয়া মাত্রই উনি আবার নির্বাচনের ব্যবস্থা করবেন। নির্বাচনে যে জিতে আসলে আসুক, বিএনপি আসলে আসুক, যে খুশি আসুক। বাংলাদেশের জন্য যদি মনে করে বাংলাদেশ ইসলামিক শাসন ব্যবস্থা দরকার, জামাত ইসলাম দরকার, আসুক। আমার মনে হয় শেখ হাসিনার তরফ থেকে কোনো বাধা থাকবে না, এবং এইভাবেই ওয়া উচিত। সেনাবাহিনী এখন কি করতে পারে? ইউনুসকে সরিয়ে দিল, মনে করেন ইউনুসকে সরিয়ে দিলে তারপরে কি হবে? ইলেকশন দিতে হবে। সেনাবাহিনীর আন্ডারে তো কোনো গণতান্ত্রিক ইলেকশন চলতে পারে না। তারা হয়তো আরেকটা সেকেন্ডারি অ্যাডমিনিস্ট্রেশন বসাবে, যাদের কাজ হবে ইলেকশন কন্ডাক্ট করা। ও তারা কে আসবে এটা নিয়ে আবার একটা বিতর্ক হবে, দেশে আরো অরাজকতা তৈরি হইতে পারে। তো জিনিসটা কিন্তু আপনাকে এইভাবে দেখতে হবে। আর আপনি জানেন, বাংলাদেশ সেনাবাহিনীর 8,000 সৈনিক কিন্তু বিভিন্ন সেনা জাতিসংঘের শান্তি মিশনে আছে। তো যদি সেনাবাহিনী ক্ষমতায় আসে, এই যে 8,000 দেশে বাইরে আছে, তাদেরকে কিন্তু দেশে ফিরতে হইতে পারে। এখানে অনেক ফ্যাক্টর আছে। একমাত্র গ্রহণযোগ্য সলিউশন বাংলাদেশের ভেতরে থাকা নেতা কর্মীরা জ্বলে উঠবে, প্রতিরোধ গড়ে তুলবে। ইন দ্যাট কেস শেখ হাসিনার জন্য সহজ হবে, উনি দেশে ফিরে উনি আবার সংসদে অ্যাক্টিভেট করে উনি আবার একটা ইলেকশনের ব্যবস্থা করবেন, এবং ওই ইলেকশনে যে জিতে সে জিতুক, কোনো অসুবিধা নাই।